হামাস কাউকে ছাড়ে নাই। হামাস যে আমরা দেখি যে ওইখানে 18-19 নাকি 18 থেকে 20% মুসলমান রয়েছে। এটা তো আমরা বাংলাদেশে বিশ্বাসই করাইতে পারি না। মানে ইসরায়েলে হ্যাঁ মানে 20% মানে কি বলবো আরবি মানে আরব সিটিজেন, মানে এরা ফিলিস্তিনি না, আরব সিটিজেন ইসরায়েলের। আর এদের বলতে গেলে এই 20% বলতে 98-99% হচ্ছে মুসলমান, আর অন্য মানে খ্রিস্টান আছে, দ্রুজ আছে, কিন্তু ইহুদিরা হচ্ছে 73% পুরো ইসরায়েলের। 73 আর অন্যান্য ও তাই। হ্যাঁ, এটা অনেকে জানে না, ওরা মনে করে 90% ইহুদি বা 99%। না কিন্তু 73% only হ্যাঁ। তো এখন হ্যাঁ, তো ওই আমরা যে জায়গায় গেলাম ওই দিন ইয়েতে, ওই 2 তারিখে ডিসেম্বরে, ওইটা হচ্ছে কিবুটজ নিরোজ। যে ওইখানে যদি আপনি এখন গুগলে সার্চ দেন, বিবাস ফ্যামিলি একটা আছে, মানে ওইখানে শুধু ওই মা আর তার 2 বাচ্চাকে হামাস গলা চিপা করেছে। তাই নাকি? হ্যাঁ। আর সবসময় ইহুদিদেরকে বলা হয় বেবি কিলার্স, আসল বেবি কিলার হচ্ছে হামাস। হ্যাঁ, মানে ওদের ছবি যখন দেখি না আঙ্কেল আমার বুক কাঁপে। কিন্তু বেবি কিলার্স হিসেবে তো চলে আসছে ইসরায়েলের নাম, কিন্তু অন্তত তো হামাস। হ্যাঁ, মানে ওদের নিজের হাতে। তারপরে জানলাম যে মানে ওরা চুলায় গরম করে পুরাই দিয়েছে বাচ্চাদের, এরকম করছে। তারপরে তো বলাৎকার করছে, কি না করছে। ওইখানে আমাকে ওইখানে যে এমনকি তারা কম বয়সী ছিল, এই হামাসের যারা ধর্ষক ছিল এরা কম বয়সী, আর আন্ডার এজ, সব পুরুষ। এমনকি এরকম শুনলাম যে বাপ, ছেলে আর নেফি মিলে ওরা একটা মহিলাকে বলাৎকার করেছে। তো যেই জায়গায় সবচেয়ে মানে হলো, তারপরে ওইখান থেকে আমরা নোভা ফেস্টিভ্যাল সাইট, যেখানে ওরা মানে মিউজিক ফেস্টিভ্যাল, একটা মানে গান বাজনার ফেস্টিভ্যাল, তখন আর ওইখানেও গেলাম। তারপরে ওইটা এখন একটা মেমোরিয়াল সাইট হলো, যারা মারা গিয়েছেন ওইখানে সবার নামই আছে। তারপর ওইখানে যখন গেলাম আমরা, তখন তো মানে সানসেট হয়ে গেল, মানে সন্ধ্যায় চলে আসে, অন্ধকার হয়ে যাচ্ছিল। আমরা দুইজনের কাহিনী শুনেছিলাম। আমি বলি ওদের নাম হচ্ছে, দাঁড়ান আঙ্কেল একটু সময় আমাকে দেন, দাঁড়ান একটু করেন। ওদের নাম হচ্ছে, হ্যাঁ, একটা ইসরায়েলি ছেলে, মানে ইহুদি ছেলে, তার নাম হচ্ছে শালেফ বিটন। আর আরেকজন আছে, ওটা হচ্ছে তার নাম হচ্ছে ইউনেস আল ক্রেনাউই। সে হচ্ছে একটা মুসলমান আরবি বেদুইন, ঠিক আছে? ওই মুসলমানটা ওই ইহুদি ছেলে জান বাঁচিয়েছিলেন। তাই? মুসলমান, হ্যাঁ, একটা আরবি মুসলমান বেদুইন, ইসরায়েলি সিটিজেন। তার একটা ফার্ম মনে আছে, তার ফার্ম আছে। তো ওইখানে ওই দিনে অনেকে মানে ওই ফেস্টিভ্যাল থেকে লুকায় গেল, মানে পালিয়ে গেল আর কি, লুকায় গেল, পালিয়ে গেল। ওদের গায়ে শুধু খালি গা ছিল। ওদেরকে তখন দেখলে বললো, মানে তোমরা এখানে কি করতেছো? বলে যে এখানে টেররিস্ট অ্যাটাক হলো, তো আমাদেরকে বাঁচাও। সে যত মানে জওয়ান ইয়েরা ছিলেন সবাইকে বলছে তোমরা আসো এখানে, কারণ তার ইয়েতে থাইল্যান্ডের ইয়েরা কাজ করে, ঠিক আছে, মানে কারিগর। তো সে ওদেরকে আসো, তুমি এখানে আসো, তোমরা এখানে লুকায় থাকো। হামাসের সন্ত্রাসীরা তার ইয়েতে আসলো, বলে এখানে আমি জানতে পারছি যে এখানে ইহুদিরা পালাইছে, বলে এখানে কোনো ইহুদি আসে নাই। সে ওদেরকে বললো। হ্যাঁ, আর আমি আরেকটা জিনিস বলতে চাই, যখন আমি কিবুটজ নিরোজে গেলাম, যখন আমি যেখানে আমরা হামাস সবচেয়ে খারাপ করলো, আমি একটা মানে রিলিজড হস্টেজের সাথে দেখা করলাম। আর ওইখানের যে আমাদেরকে মানে পুরো ট্যুর দিচ্ছিলেন, উনি সার্ভাইভার পুরো ওই অক্টোবরের সেই সন্ত্রাসী ঘটনা। হ্যাঁ, তো যেই মানে রিলিজড হস্টেজের সাথে দেখা হলো, তার নাম হচ্ছে, ভুলে গেছি নাম কি, লিনা হচ্ছে তার নাম, ঠিক আছে? তার হাজবেন্ডকে মেরে ফেলছিল হামাস, কিন্তু সে তাকে, তার মাকে, তার বাচ্চাদেরকে করে নাই। ওরা মানে বেঁচে আসছে, মানে তাকে রিলিজ করা হয়েছে। সে এখন ওইখানে ওই গ্রামে আর থাকে না, এখন থাকে টেল আভিভে। ওইখানে মাঝে মাঝে সপ্তাহে 3 দিন আসে তার বিড়ালদেরকে খাওয়ার করতে। আমি হ্যাঁ, তো আমি তাকে আমি ডিস্টার্ব করতে চাই না, আমি তাকে শুধু জড়ায় করলাম, শুধু তাকে জানার জন্য যে সারা দুনিয়া তাকে মানে ছেড়ে দেয়নি, আমরা সবাই তার সাথে আছি। কারণ ব্যাপার হচ্ছে ওরা যেই জাহান্নাম থেকে গেল, এটা শুধু ওরা ছাড়া কেউ বুঝে না। আমাকে এখানে একজন প্রশ্ন করেছে, আপনার এখানে কমেন্ট করতে ভয় পেয়েছে, লিখেছে উনি জানতে চেয়েছে যে ইসরায়েলের মতো যদি শক্তিশালী হইতো ফিলিস্তিনি বা হামাসরা, তাহলে ইসরায়েলের কি করতো, ইসরায়েলিদের কি পরিণতি হইতো? এটা তো খুব ভালো প্রশ্ন। কারণ ব্যাপার হচ্ছে তো, যদি ইসরায়েলের মতো যদি টেকনোলজি যদি থাকতো, তাহলে কি করতো?
ওরা মানে ফিলিস্তিনিরা ওরা যে আইডিওলজি ফলো করে এরা কাউকে ছাড়তো না, এমনকি মুসলমানদেরকেও ছাড়তো না। মুসলমানদেরকে, রাইট, মুসলমানদেরকে ছাড়তো না। হ্যাঁ। আচ্ছা, আপনি কি মনে করেন যে মধ্যপ্রাচ্যের এখন 21টি দেশ রয়েছে, ইরান যদি মুসলিম সে তো মধ্যপ্রাচ্যের বাইরে ধরা হয়। এই ইরানিরা এখন তো কনফ্লিক্ট তাদের, আগে যদিও ভালো সম্পর্ক ছিল, অর্থাৎ এই খোমেনির আসার আগে ইরানের সাথে যখন এর আগের সরকার ছিল তাদের সাথে ইসরায়েলের ভালো সম্পর্ক ছিল, এমনকি আমেরিকারও ভালো সম্পর্ক ছিল, ইতিহাস বলে। এমনকি ইরানকে পারমাণবিক অস্ত্র সজ্জিত করতে চেয়েছিল আমেরিকা এবং ইসরায়েল, আমরা যতদূর ইতিহাস পড়েছি। আচ্ছা, আপনার কি মনে হয় যে আমরা তো শুনতেছি যে আব্রাহাম অ্যাকর্ড করে মিডল ইস্টের দেশগুলো, দুবাই বলেন, কাতার বলেন, কুয়েত বলেন, সৌদি আরব বলেন, এরা নাকি স্বীকৃতি গোপনে দিয়ে ফেলেছে, আমার যতটুকু আমার কাছে ইনফরমেশন রয়েছে। আর কি 6টি মুসলিম দেশ তো ওই আশেপাশে সব স্বীকৃতি দিয়েছে। তো আপনি এটাকে নাকি আব্রাহাম অ্যাকর্ডকে এরা কি বাই প্রেসারে এরা গ্রহণ করবে, না স্বেচ্ছায় আপনার কি মনে হয় ইসরায়েলকে স্বীকৃতি দিবে? আমি বলি ইব্রাহিম অ্যাকর্ড মানে গালফ স্টেটের মধ্যে মেইনলি শুধু করছে ইউএই আর বাহরাইন। আর হ্যাঁ, কাতার করে না, কাতার তো মুসলিম ব্রাদারহুডের একটা হেডকোয়ার্টার। আর এখানে হামাসের বদমাশগুলা 5 স্টার হোটেলে ইয়ে করে, আর ফিলিস্তিনিরা এরা না খায় মরতেছে। না খায় মরে, এটা অদ্ভুত ব্যাপার। 5 স্টার হোটেলে থাকে হামাসের জঙ্গি নেতারা, আর তাদের না খায় মারা যায়। জি, তাকে আশ্রয় দিচ্ছে কাতারের গভর্নমেন্ট, আশ্রয় দিচ্ছে এদেরকে। এখন আমি যেটা মিডল ইস্টে থাকছে, আমি একটা বলতে চাই সবাইকে, এই আরবিরা, এই আরব দেশরা শুধু গালফ স্টেট না, এমনকি যে ইসরায়েলের পাশে যেসব দেশ, লেবানন, সিরিয়া, ইরাক, এরা কেউ ফিলিস্তিনিদের দেখতে পারে না। ইন্টারেস্টিং, মানে আবার বলেন, প্লিজ রিপিট। এরা কেউ ফিলিস্তিনিদের দেখতে পারে না। আরবিরা লেবাননের, লেবানিজ, সিরিয়া, ইরাক, এমনকি ইজিপশিয়ানরাও দেখতে পারে না, মানে ফিলিস্তিনিদের দেখতে পারে না। ইন্টারেস্টিং, আসলে দেখতে পারে না। তাই? আমি যেহেতু আরব দেশে থাকছি, আপনি ভালো জানবেন আরব দেশে। কারণ আমি যেহেতু ইউএতে থাকছি, আমি ওরা আরবিরা বলে বাঙালি মিসকিন, বাঙালি মিসকিন এভাবে বলে। হ্যাঁ, মিসকিন, তাও খারাপ চোখে দেখে, আমাদেরকে এমনি খারাপ চোখে দেখে। আরবিরা সম্পর্কে কি বলে আসতেছি, কিন্তু পাকিস্তানি ওয়াল্লাহ হারামি, ওয়াল্লাহ হারামি। পাকিস্তানি নাম শুনে বলে কি ওয়াল্লাহ হারামি, বাংলাদেশিদের বলে ওয়াল্লাহ মিসকিন, আর পাকিস্তানি দেখলে ওয়াল্লাহ হারামি। আর এখন আমি বলি, এই দুইটার বাদে ওরা তাদেরকে সবচেয়ে ঘৃণা করে, ফিলিস্তিনিরা আর ইজিপশিয়ানরা, মানে মাসরিরা। হ্যাঁ, এমনকি ফিলিস্তিনিরাও মাসরিদেরকে দেখতে পারে না। তাই নাকি? ইন্টারেস্টিং। ইজিপশিয়ানদের দেখতে পারে না। হ্যাঁ। আর আমি বলি, কারণ যেহেতু এখন আমি আবার ওই ঘটনায় ফেরত আসি, যেহেতু আমি আমার কাজিন আমাকে বলল যে তোমাকে যে ইসরায়েলি যে সিডিটা দিচ্ছি তুমি কারোর সাথে শেয়ার করবে না। আমি এটা তখন তো আমাদের আমি এটা মানে ক্যাসেটে আমি রেকর্ড করে করলাম। পরে যখন আমি দুবাই থেকে যখন আবুধাবিতে গেলাম, তখন তো ওইখানে বেশিরভাগই যে স্কুল গেলাম, ওইখানে আরবির সংখ্যা একটু বেশি আছে, একটু বেশি আছে, একটু না মানে ভালো সংখ্যা বেশি আছে। তো আমি একদিন একটা ইজিপশিয়ান বলছিল যে বাই দ্য ওয়ে আমার একটা ইসরায়েলি ব্যান্ডের আছে, অ্যালবাম আছে, সেই রঙ তুমি এখন এটা ফালাই দাও। কেন? কারণ এরা শয়তান, এরা ভালো না, তাই বললো। হ্যাঁ, একটা মিস্ত্রি বললো। তো তারপরে আরেকটা ছেলে ছিল, তার বলছি, হ্যাঁ আমি জানতে পারছি তোমার নাকি একটা ইসরায়েলি ব্যান্ডের আছে। হ্যাঁ আছে, কিন্তু তোমার তো আমি দিতে পারো না, তোমার দিলে তো প্রবলেম আছে। বলে কেন? কারণ তুমি তো ইজিপশিয়ান, তুমি তো মাসরি। না, আমি তো ইজিপশিয়ান, আমি প্যালেস্টিনিয়ান। বলতে তাহলে তো আরো দিব না তোমার। আমি এটা বলছি, আমি তোমার আরো দিব না। বলে কেন? কারণ তোমার তো ইহুদি ইসরায়েলিদের পছন্দ করে না। আমি বলছি বাই দ্য ওয়ে, আমরা ঘৃণা করি ইজিপশিয়ানদেরকে, জাস্ট টু লেট ইউ নো। আমাকে তাই বললো। আর এটা কেন ওরা কেন ইয়ে করে এটা আমি এখন জানতে পারছি, কারণ এখন যেহেতু আপনাকে যে 67 এর যে 6 day war, 6 দিনের যে যুদ্ধ হলো, এটা পুরা মানে এটা পুরা পিছনে ছিল ইজিপ্ট ছিল, জামাল আব্দুল নাসের। এটা তারই আইডিয়া ছিল। আর এমনকি ইয়াসের আরাফাত সেও তো ইজিপশিয়ান, বাই দ্য ওয়ে। হ্যাঁ, তাই নাকি? হ্যাঁ, এটা তো ভুলেই গেছি, সে যে ইজিপশিয়ান, এটা ভুলেই গেছি। এমনকি আরো বলতে চাই যে এই ফিলিস্তিনির যে আইডেন্টিটি, এটা 1964 এর আগে ছিল না কোন সময়। মানে ফিলিস্তিনির যারা 19 কত আবার বলেন প্লিজ। 1964 এর আগে ওইখানে কনসেপ্ট ছিল না। মানে যেমন আমার বাঙালি আইডেন্টিটি আছে, তাই না, বাংলাদেশি আইডেন্টিটি আছে। এই প্যালেস্টিনিয়ান আইডেন্টি বলতে 1964 এর আগে বিফোর 64 ছিল না, 1960 ছিল না। এমনকি যখন এই যে 1920 তে যখন এই যে ব্রিটিশ ম্যান্ডেট অফ প্যালেস্টাইন যখন করা হলো, ফিলিস্তিনি বলা হয়তো এই জায়নিস্ট ইহুদিদেরকে। হ্যাঁ, তাই নাকি? হ্যাঁ, ইয়েস, জায়নিস্ট ইহুদিদের বলা হয়তো প্যালেস্টিনিয়ান, মুসলমানদের not আরবি। আরবিরা পুরো তো এরা নিজেদেরকে প্যালেস্টিনিয়ান হিসেবে ইয়ে করে নাই, নিজেদের বলতো না।
না। হ্যাঁ, ইন্টারেস্টিং। এগুলো তো বললে তো আমাদের পিটাবে বিশ্বাস। আপনি বলছেন বলে না এটা আমরা জানলাম। এটা বলে না তো আমাদের। লেফটিস্টে তো সব উল্টা শিখায়। এমনকি পিএলওর যে ফাউন্ডার হ্যাঁ, আহমদ শোকেরি হুম। সে পর্যন্ত বলছে প্যালেস্টাইন ইজ নাথিং বাট সাদার্ন সিরিয়া। হ্যাঁ? হ্যাঁ, ইন্টারেস্টিং। আবার বলেন, বাক্যটা আরেকবার বলেন। দর্শকরা শুনুক। হ্যাঁ, পিএলওর ফাউন্ডার মানে Founder, প্যালেস্টাইনিয়ান লিবারেশন অর্গানাইজেশন হ্যাঁ, হ্যাঁ। আহমদ শোকেরি শাকরি, হ্যাঁ। উনি বলছিলেন যে নাথিং প্যালেস্টাইন বাট প্যালেস্টাইন ইজ নাথিং বাট সাদার্ন সিরিয়া মানে সিরিয়ার সাউথ। সিরিয়ার সাউথ। আর প্যালেস্টাইন বলতে কিছু নাই। আচ্ছা, এখন আমি আপনার সাথে আরো শেয়ার করি, দাঁড়ান। শিওর, প্লিজ। এখন একটু সময় লাগবে, কিছু মাইন্ড করেন না। বলেন, প্লিজ, আচ্ছা, স্পেস ফর ইউ। আচ্ছা, আমি কয়েকটা খুঁজি এখানে। এখানে তো আমার অনেক কিছু আমি সেভ করে রাখছি। ও, প্যালেস্টাইন কি? হুম। জর্ডান হচ্ছে প্যালেস্টাইন। হ্যাঁ? প্যালেস্টাইন ইজ জর্ডান। ইয়েস। তাই নাকি? জর্ডান ইজ দ্য প্যালেস্টিনিয়ান হোমল্যান্ড। এই যে আপনাকে এই যে কিং হোসেন, হ্যাঁ, হ্যাঁ। উনি কিং বলেছেন। হোসেন তাই বলছেন। হ্যাঁ, জি। A country named Palestine never existed. The appearance of the national Palestinian persona serves as a response to Israel's claim that Palestine is Jewish. বাহ! AJ, the truth is that Jordan is Palestine and Palestine is Jordan. এটা কিং হুসেন বলেছিলেন, বাচ্চা লেট কিং হোসেন। হুসেন, হ্যাঁ, লেট কিং, হ্যাঁ। 26 নভেম্বর 1981। তিনি এটা বলেছেন। হ্যাঁ, আমি দাঁড়ান, আমি আরো বের করি, মানে এগুলো একটু পুরানো। দাঁড়ান, আমি শিওর, দেখান। একটু সময় লাগবে, একটু সময় দেন আমাকে। শিওর, প্লিজ। কারণ কারণ এগুলো আমার ফোনে ইয়ে করলাম, আমার জি, কম্পিউটারে ইয়ে প্রিয় করলাম। দর্শক, যিনি আমাদের সাথে কথা বলতেছেন তিনি শারজিল নাসেদ। তিনি বাংলাদেশী বংশোদ্ভূত কানাডিয়ান। তিনি কানাডা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনারা তার কথা শুনতেছেন। তিনি ইসরায়েল ঘুরে এসেছেন এবং আরো ভবিষ্যতে যাবেন। তাকে নিয়ে আমরা আরো নিয়মিত কিছু পর্ব আমরা আ আরো লাইভে আমরা আসবো এবং আপনারা অনেক তথ্য জানতে পারবেন। আমরা প্রাথমিকভাবে তাকে নিয়ে এসেছি। প্রতি হ্যাঁ। সপ্তাহে হয়তো তিনি আমাদের আচ্ছা, আপনাকে আরো বলি। প্লিজ। হ্যাঁ, ওয়ান বাই ওয়ান আপনাকে বলি। শিওর। এটা হচ্ছে একটা লেবানিজ মানে হিস্টোরিয়ান। হুম। ঠিক আছে? ওনার নাম হচ্ছে ফিলিপ হিট্টি। ফিলিপ হিট্টি, হিস্টোরিয়ান। ফিলিপ হিট্টি, বিখ্যাত ফিলিপ হিট্টি। লেবানিজ। হ্যাঁ। সে বলছে, there is no such thing as Palestine in history. Absolutely not. অ্যাবসোলিউটলি নট। হ্যাঁ। তারপরে আপনাকে আরো বলি, এই যে এখন এই যে হাফিজ আল আসাদ, হাফিজ আল আসাদ, হ্যাঁ, সিরিয়ান। বাশার আল আসাদ, হ্যাঁ, সিরিয়ার যে প্রেসিডেন্ট। এই যে লাস্ট যে বাশার আল আসাদ কে ছিলেন, তার বাবা। ওনার বাবা, উনি বলছে, উনি ইয়াসির আরাফাতকে বলছেন, হুম। never forget this one point. There is no such thing as a Palestinian people. There is no Palestinian entity. Palestine is an integral part of Syria. এটা উনি বলেছেন। মানে একজন দাবি করলো জর্ডানের, আরেকজন দাবি করলো সিরিয়ার অংশ। ইন্টারেস্টিং। মানে প্যালেস্টাইন বলতে কিছু নাই। কোনো অস্তিত্ব নাই। কোনো নৃতত্ব, কোনো অস্তিত্ব নাই। সবকিছু বললো। হ্যাঁ। তারপর আরেকটা আপনাকে বলি, এটা পিল কমিশন টেস্টিমনি 1937 এ একজন নামে আউনি আব্দুল হাদি, উনি বলেছেন, there is no such country as Palestine. Palestine is a term the Zionists invented. There is no Palestine in the Bible. Palestine is alien to us. Oh my God. এখন আরো বলি, এটা হচ্ছে জোহের মোহসেন, PLO commander 1971 to 1979, বলছে, the Palestinian people does not exist. The creation of a Palestinian state is only a means for continuing our struggle against the state of Israel for our Arab unity. In reality today, there is no difference between Jordanians, Palestinians, Syrians, and Lebanese. Only for political and tactical reasons do we speak today about the existence of a Palestinian people. এটা একটা পুরো মিথ্যা। ইন্টারেস্টিং। পুরো মিথ্যা। বাংলাদেশে আমরা এগুলো বললে তো আমাদের মেরে ফেলবে, টুকরো করে ফেলবে। জানি। ভারতে বললে এগুলো মেরে ফেলবে। ভারতেও এগুলো বলা যাবে না। বলে মারবে। হ্যাঁ। তারপর আমি আপনাকে আরো বলি যে প্যালেস্টিনিয়ান যে ফ্ল্যাগ, এটাও ওদের ফ্ল্যাগ না। ওটা ফ্ল্যাগ না, কার ফ্ল্যাগ? এটা হচ্ছে প্যান আরব ফ্ল্যাগ। এটা যখন আরব রিভল্ট ছিল, যখন এই যে প্যান আরাবিজম আইডিওলজি, ওইটা প্যান আরবিজম, হ্যাঁ, ওখান থেকে প্যান আরবিজম আসছে। যখন অটোমান এম্পায়ার থেকে যখন মানে মুক্তি হয়ে গেল আরবিরা, তখন এই ফ্ল্যাগটা বানানো হয়েছে। তো প্রথম ফ্ল্যাগটা আপনাকে বলি একটু অন্যরকম ছিল, মানে নিচে সাদা ছিল আর মাঝখানে সবুজ ছিল, তারপরে উল্টে গেল। আর এই রংগুলা হচ্ছে পাঁচটা মানে আরবি মানে ডাইনেস্টিদের উমাইয়াদ, আব্বাসিদ, তারপরে রাশিদুন খিলাফত, তারপরে হাশিমাইট ডাইনেস্টি। মানে এই পাঁচটা চিহ্ন হচ্ছে পাঁচটা খিলাফতের চিহ্ন। চারটা রং, এই চারটা রং চারটা খিলাফতের সাইন বহন করে। এইজন্য প্যান ডাইনেস্টি। তিনটা হচ্ছে খিলাফত আর একটা হচ্ছে শুধু ডাইনেস্টি। হ্যাঁ। আর এমনকি যেটা বলতেছিলাম যে এই যখন ব্রিটিশ ম্যান্ডেট ছিল, প্যালেস্টিনিয়ান মানে আইডেন্টিটি ছিল, এটা ইহুদিদেরকে বলা হতো। ইন্টারেস্টিং। ইহুদিদেরকে বলা হয়তো প্যালেস্টাইন। এই যে আপনাকে বলি,
Arabs to boycott Palestinian goods. এটা হচ্ছে নিউ ইয়র্ক টাইমস এর 1935 এর 1923 এর দেখি এটা কবে, এটা হচ্ছে হ্যাঁ 1945 এর নিউ ইয়র্ক টাইমস এর Arabs to boycott Palestinian goods. Palestinian goods মানে ইহুদিদেরই, মানে তার মানে তারা ইহুদিদেরকে প্যালেস্টাইন বলতো, এখন ঠিক উল্টা হয়ে গেছে। হ্যাঁ, ফিলিস্তিনি শব্দটা কেমনে আসলো? ফিলিস্তিনি শব্দটা এটা 130 এর পরে ইহুদিরা রিভল্ট করেছিল মানে রোমানদের বিরুদ্ধে, ঠিক আছে? হ্যাঁ, তো তখন এরা হেরে গেছিল, রিভল্টে হেরে গেছিল। তখন রোমানরা কি করছিল, এদেরকে মানে হিউমিলেট করার জন্য ওই জায়গাটার নাম জুডিয়াত থেকে সিরিয়া প্যালেস্টিনা বানাই দিছে। হ্যাঁ, কারণ আপনি যদি ফিলিস্তিনিরা ছিল বেসিক্যালি আপনার ইউরোপ থেকে আসছে, মানে গ্রিক এরা যখন ওই হোলি ল্যান্ডে যখন আসলো, এদের আর ইহুদিদের সবসময় ক্ল্যাশ হতো, এরা ছিল মানে মারামারি হইতো। তো ইভেন্চুয়ালি বলতে গেলে 600 BC মানে 6 ইয়ার আগে, খ্রিস্টপূর্ব 600 শতাব্দী পূর্বে BC, হ্যাঁ, তখন কি না বলে তখন এরা মানে এক্সটিংক্ট হয়ে গেছে, মানে হয়ে গেছে। ইতিহাসে যদি আমরা BC 500 600 যাই বা 400 দেখি যে যেটা এখন মদিনা নাম ইয়াত্রিব, সেখানে খ্রিস্টানদের সাথে ইহুদিদের মারামারি হইতো, এটা আমরা দেখেছি, ইতিহাস তাই বলে। সেখানে কনফ্লিক্ট হয়েছিল সে আগে, অনেক আগে সেই সময়। হ্যাঁ, এটা সত্যি। তারপরে ওটার নাম দিছিল সিরিয়া প্যালেস্টিনা, কারণ ইহুদিদের মধ্যে অনেক শত্রু ছিল। ফিলিস্তিন যাদেরকে বলা হইতো, এরা গ্রিক থেকে আসছে, মানে থেকে আসলো, তো এদের সাথে সবসময় মারামারি হইতো। তো হ্যাঁ, তারপরে সিরিয়া, এটা কেমনে হলো? কারণ এই ইউরোপিয়ানরা সিরিয়া বলতে অ্যাসিরিয়া বলে, অ্যাসিরিয়ান এম্পায়ার, যেটা ইরাকের। হ্যাঁ, তো এরা কি করছিল, একবার ইহুদিদেরকে মানে ইসরায়েলে প্রায় 20% মুসলমান আছে, সাজিদের চাঞ্চল্যকর তথ্য ছিল ওদের হ্যাঁ, তো এটাই। এখন আমার প্রশ্ন হচ্ছে সবাইকে, 1940 হচ্ছে ইসরায়েলের মানে রিবার্থ, ঠিক আছে, মানে আবার নতুন করে জন্ম হয়েছে, আর রাষ্ট্র ঘোষিত হলো, রাষ্ট্র। হ্যাঁ, তো 1967 এ যখন 6 ডে ওয়ার হয়েছিল, তখন ইসরায়েল সব এদেরকে ভালো করে পিটায়, মাইট দিয়ে, মানে ওয়েস্ট ব্যাংক যেটা আছে চরম ভাবে পরাজিত করে, এবং গাজা সহ ওয়েস্ট ব্যাংক এবং দখল করে। গাজা, ওয়েস্ট ব্যাংক আর ইজিপ্টের সাইনাই পেনিনসুলা আছে, সব একসাথে নিয়ে গেছে, দখল করেছিল। হ্যাঁ, ইসরায়েলের টেরিটরি নিয়ে গেছে। 1964 এ মানে 28 মে 1964 PLO এর জন্ম, মানে তখনই প্যালেস্টিনিয়ান আইডেন্টিটির জন্ম হয়েছে। তো আমার প্রশ্ন হচ্ছে 1948 এর পরে ওই যে জর্ডান কিন্তু ওয়েস্ট ব্যাংক ক্যাপচার করছে, আর গাজা ইজিপ্ট করছিল, ঠিক আছে, ক্যাপচার করছিল, দখল করছিল। তো এখন আমার প্রশ্ন হচ্ছে 1964 আর 1967 এর সময় এই ইজিপ্ট কেন গাজা প্যালেস্টিনিদেরকে ফেরত দেয়নি, আর জর্ডান কেন ওয়েস্ট ব্যাংক এই আরবিদের ফিলিস্তিনি আরবিদেরকে কেন করে নাই? মানে তারাও দখল, ফিলিস্তিনের অংশ এরাও দখল করে রেখেছে, এটা নিয়ে কেউ কথা বলে না। 1948 to 1967 এদের কন্ট্রোলে ছিল জেরুজালেম বলতে গেলে। তো এদেরকে কেন দেয়নি? আর এমনকি এখন ফিলিস্তিনিদের টপিকে যদি আবার আসি, এদেরকে 8 বার চান্স দেওয়া হয়েছে মানে ওদের স্টেট নেওয়ার জন্য, ঠিক আছে, 8 টাইমস, সব সময় সবগুলোকে রিজেক্ট করছে। ইন্টারেস্টিং। আর আপনাকে আরো দেখাই আঙ্কেল, এই যে এটা হচ্ছে ব্রিটিশ ম্যান্ডেট অফ প্যালেস্টাইন 1920 to 1948, ঠিক আছে, মানে জর্ডান আর এখনকার যে ইসরায়েল শুদ্ধ। তো তখন জায়নিস্টরা যখন আসা শুরু করছে এই হোলি ল্যান্ডে, তখন আর যখন হাশিমাইটদের যখন ছিল, ওদের যখন আস্তে আস্তে ওদের পাওয়ার যখন এস্টাবলিশ করলো, তখন জায়নিস্ট আর এই হাশিমাইট ডাইনেস্টির একটা এগ্রিমেন্ট ছিল যে স্পেশালি যে খাইম ভাইসম্যান, তারপরে এমির ফাইসালের, মানে কিং ফাইসাল না, এমির ফাইসাল মানে হাশিমাইট ডাইনেস্টির বলছে। হ্যাঁ, তখন বলছে যে যেগুলো আপনার ইস্ট অফ জর্ডান রিভার, এগুলো ওখানে মানে এটা হচ্ছে আরব স্টেট, ঠিক আছে, ওইখানে কোনো ইহুদিরা থাকতে পারবে না। হ্যাঁ, এটা উনি বলছেন। আর যেগুলো ইস্ট অফ ওয়েস্ট অফ জর্ডান রিভার, ওইটা সব ইহুদিদের এটা এগ্রিমেন্ট ছিল, তাও ইনফর্মাল এগ্রিমেন্ট ছিল। তো ঠিক আছে, ওইখানে যত ইহুদিরা ছিল, মানে যেটা ইভেন্চুয়ালি জর্ডান হয়ে গেছে, সব মানে ইয়েতে চলে গেছে। এমনকি ওই তখন কি যেগুলো আপনার ওয়েস্ট অফ জর্ডান রিভার, ওইখানেও অনেক আরবি ছিল। ইহুদিরা আসার পরে বলে নাই যে এই তোরা এখান থেকে বের হয়ে যায়,
মানে এমনকি 1948 যখন মানে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স যখন হলো, তখন ডেভিড বেন গুরিয়ন যে প্রথম প্রাইম মিনিস্টার সে বলছেন যে এটার নাম হচ্ছে এখন থেকে ইসরায়েল, এটা হচ্ছে একটা জুইশ স্টেট, একটা ইহুদি রাষ্ট্র, কিন্তু যারা মানে নন ইহুদি আছে মানে আরবিরা ইউ ক্যান স্টে। কিন্তু আমি সবসময় শুনছিলাম যে এরা আসার পরে এদেরকে লাথি মেরে বের করে দিচ্ছে, এটা তো সত্যি। কিন্তু এট দ্য সেম টাইম আমি কিন্তু জানতাম আঙ্কেল যে ইসরায়েলের ভিতরেও মানে অনেক আরবি ইসরায়েল আছে যারা প্যালেস্টিনিয়ান না, কিন্তু এটা আমি নিজেকে কোয়েশ্চেন করি নাই, কিন্তু এটা কেমন সম্ভব হয়? মানে এটা আমি নিজেকে ইয়ে করি নাই যে কত সংখ্যা মানে কত পার্সেন্টেজ মানে আরবিরা আছে ইয়েতে ইসরায়েলে যারা হ্যাঁ। তো ইসরায়েলের ব্যাপারে আমি বলতে চাই ইসরায়েল ইজ নট পারফেক্ট। ইসরায়েলের প্রিটেন্ডও করে না যে এটা একটা পারফেক্ট। ইসরায়েলের অবশ্যই অনেক মানে আছে, ইমপারফেকশন আছে, খুঁত আছে, কিন্তু ওদের একটা রুম আছে ফর ইমপ্রুভমেন্ট। কিন্তু আরব দেশে কিন্তু এটা নাই। ও সবসময় প্রিটেন্ড করবে না সবকিছু পারফেক্ট আছে না। আর যদি আপনি যদি ওদের রাষ্ট্রের বিরুদ্ধে যদি কথা বলেন, আপনাকে সাথে সাথে মেরে ফেলবে। অথচ ইসরায়েলের সে গণতান্ত্রিক অধিকার আছে সরকার সমালোচনা করার। হ্যাঁ, ওইখানে মানুষজন নেতানিয়াহুকে ওপেন গালিগালাজ করে। এবং অবশ্যই ইসরায়েল তো অবশ্যই গণতান্ত্রিক রাষ্ট্র এবং সেকুলার, তাতে তো সন্দেহ নাই। হ্যাঁ, আর সবাই বলে যে ইহুদিরা সারা দুনিয়া ইয়ে করে। ইসরায়েলের সবচেয়ে বড় ব্যাংক রান করে একটা আরবি মুসলমান, বাই দ্য ওয়ে। তাই নাকি? ইসরায়েলের সবচেয়ে বড় ব্যাংকের মালিক হচ্ছে একজন আরবি মুসলমান। ইন্টারেস্টিং। তারপরে অনেকে জানে না, আমি এখন এদের নাম এত ভালো মনে নাই। একটা প্রেসিডেন্ট ছিল অনেক আগে ইসরায়েলের, সে অনেক স্ক্যান্ডালি মানে হয়ে গেছিল। তো সুপ্রিম কোর্টের জাজ ছিল একটা আরবি খ্রিস্টান, তাকে জেলে ঢুকাই দিয়েছিল। তাই নাকি? হ্যাঁ, এটা আরব দেশে কোন সময় সম্ভব? জীবনে না, কখনোই সম্ভব না। আপনার কোন মুসলিম দেশে কোন ইহুদি কি ব্যাংক চালাতে পারবে? তাও সবচেয়ে বড় ব্যাংক সম্ভব না। যেটা ইসরায়েলে একটা আরব মুসলিম তা করতেছে। এবং আরো প্রিয় দর্শক, আপনাদের একটু যুক্ত করতে চাই, আমি দুঃখিত শারজিল, আপনাকে আমি ইন্টারাপ্ট করলাম। প্রিয় দর্শক, আপনারা হয়তো অনেকেই জানেন না যে এই যে হামাস জঙ্গি গোষ্ঠীর যে আব্বা ছিল হানিয়া, তার আত্মীয় স্বজন অর্ধেকই ছিল এই ইসরায়েলের নাগরিক, এবং এখনো আছে অনেকেই। জি প্লিজ। হ্যাঁ, তো তারপর অনেকে বলে ইসরায়েল হচ্ছে একটা অ্যাপার্থাইড স্টেট, মানে ওরা মানে কি বলবো, যেটা সাউথ আফ্রিকাতে ছিল। এটা একদম মিথ্যা কথা। হ্যাঁ, ইসরায়েলের অবশ্যই রেসিজম আছে, কিন্তু এমন না যে ওরা কোনো বাসে যায় সামনে থাকবে ইহুদিরা আর পিছনে থাকবে না। এমনকি আমি ইসরায়েলের যত জায়গায় বেশিরভাগই আপনার যত বড় বড় শহর আছে, জেরুজালেম বলেন, হাইফা বলেন, তারপরে টেল আভিভ বলেন, তিনটা ভাষায় আপনার আছে, আরবি, হিব্রু আর ইংলিশে। তিন ভাষায়। এমনকি জেরুজালেমের যত বাস দেখছিলাম, যত সাইন, যখন এই যে উপরে যখন সাইন দেখায়, তিনটা ভাষায় দেখায়। তিনটা ভাষায়। হ্যাঁ। অথচ আমাদের দেশে পারলে বাংলা ভাষা নিষিদ্ধ করে দিত নিজেদের ভাষা। আর আমি আরো বলি, যেহেতু আমি আরব দেশে থাকছি, আমি আমার লাস্ট ডে ইয়েতে, এটা ছিল 4 ডিসেম্বরে, মানে তখন আমার অনেক সফর করে আমার টেল আভিভে ফেরত আসলাম। আমি যে হোটেলে গেছিলাম, ওখানে একটা ইন্ডিয়ান কারিগরের সাথে আমার দেখা হয়েছিল, ঠিক আছে? তো ওইখানে আমি একটা ইন্ডিয়ান কারিগরের সাথে সরি একটু এক মিনিট, এটা মিউট করে দেবে কেমন? হ্যাঁ, মিউট করেন। আমি লাইভ আছি। মিউট করেন প্লিজ। বন্ধ করো। মিউট করেন। আচ্ছা, ঠিক আছে, কারণ আমি মিউট প্রথমবার তো আমি এটা পাচ্ছি না। বুঝতে পারছি। আচ্ছা, সো সরি দর্শক। আচ্ছা, আমি ওই ইন্ডিয়ান লোককে জিজ্ঞেস করছিলাম, মানে তুমি কতদিন ইসরায়েলে কাজ করছো? বলছে এই কত তারপর বলছি তুমি ইসরায়েলের তুমি মিডল ইস্টে আরো বেশি কাজ করছো? বলছে হ্যাঁ, কাতারে করছি, সৌদিতে করছি, ইউএইতে করছি। বলছে আমি ইউএইতে ছিলাম বাই দ্য ওয়ে। আমি বলছিলাম বাই দ্য ওয়ে আমি অনেক আগে ইউএইতে ছিলাম। আমি জিজ্ঞেস করছি, আচ্ছা আপনি আমাকে অনেস্টলি বলেন আপনার কোথায় বেশি ভালো লাগে, এই আরব দেশ নাকি এখানে? বলে আমার ইসরায়েলে ভালো লাগে। মানে একজন ইউএইর লোক, দুবাইয়ের লোক বলতেছে। না, ইন্ডিয়ান লোক, ইন্ডিয়ান মানে হোটেলে কাজ করে। আমি জিজ্ঞেস করছি তোমার কেন ভালো লাগে? কারণ সে তো আরব দেশেও কাজ করছে একটা লেবারের হিসাবে, ইসরায়েলে তো কাজ করতেছে। তো আমাকে বলে যে এখানে আমাকে ভালোভাবে ট্রিট করে, মানুষ হিসাবে ট্রিট করে, আর প্লাস এখানে ভালো পয়সা আমি করতেছি, আয় করতেছি। তো হ্যাঁ, তো সে যে আয় করতেছে আরব দেশে এত পারতো না, আর তাকে হিউম্যান হিসাবে ট্রিট করতেছে, এরা যেটা আরব দেশে করে না, সম্ভব না। হ্যাঁ, আর এটাও সত্যি আঙ্কেল যে ইসরায়েল খুবই এক্সপেন্সিভ, অনেক এক্সপেন্সিভ। অনেক। তো আর এটার মেইন কারণ হচ্ছে কারণ ওদের তো গড়াই বেশি না, এটার মেইন হচ্ছে এটা বলতে গেলে একটা আইল্যান্ড ইকোনমি, কারণ ওরা বেশিরভাগই হ্যাঁ, কারণ ওদের সব মানে বিজনেস ভিতরে হচ্ছে, মানে সব ট্রেড আর বিজনেস ভিতরে হচ্ছে, আর সব আর ইউরোপের সাথে হচ্ছে, আর
তো তাই জন্য এক্সপেন্সিভ হয়ে যায়। হ্যাঁ, স্বাভাবিক কারণ। তো এক্সপোর্ট বেশি, ইম্পোর্ট কম। ওদের ইসরায়েলি ইন্ডাস্ট্রি। somewhat like কিছুটা এরকম। আমি এত ভালো বুঝি না। ইসরায়েলের যারা নাগরিক মানে ইহুদিদের হ্যাঁ, কথা বলতেছি। যারা ইহুদি হ্যাঁ। তারা আপনার সাথে কিরকম ব্যবহার মানে আপনাকে এশিয়ান হিসেবে বা আপনি বাঙালি হিসেবে জেনে কি কোনো রেসিজম আচ্ছা, না, এখন আমি বলি আমি এটা বলবো যে যখন আমরা এয়ারপোর্টে গেছিলাম, আমাকে তারপরে রাহিল আন্টির ছেলেকে শুধু প্রশ্নের জন্য করছিল, ভালো সময় নিছিল। কিন্তু কিন্তু আমি আমার উপরওয়ালার মানে কৃপাতে আমি আমাকে যেতে দিয়েছেন। কারণ আপনাকে যে আমি ছবি করছিলাম, আপনার পাসপোর্টে কিন্তু কোনো সিল দেয় না এখন আর। পাসপোর্টে সিল দেন ইসরায়েল তাই নাকি? না, এখন আর দেয় না। এটা এককালে করতে এখন বন্ধ করে দিয়েছে। এখন কি করে যে আপনি যখন প্রথম যাবেন আপনার পাসপোর্ট আপনার স্ক্যান করবেন, তখন আপনাকে একটা নীল রঙের একটা দিবে, একটা রিসিপ্ট দিবে। হ্যাঁ, দেখলাম আপনি কিছু ডকুমেন্টস আমাকে পাঠিয়েছেন, দেখেছি এগুলো। হ্যাঁ, তো ওইটা হচ্ছে আর যদি নীল রঙের, তো ওইটা আপনার কাছে রাখতে হবে। যখন আপনি ইসরায়েল থেকে যখন এক্সিট করবে তখন এটা আবার দেখাইতে হবে, ঠিক আছে? তো কিন্তু আরেকটা দেখবেন যে সবুজ রঙের, এটা হয়েছিল এই জন্য কারণ আমাকে প্রশ্নের জন্য করছিল, প্রশ্নের জন্য। হ্যাঁ, আমাকে তারা মানে গ্রিন লাইট দেওয়া হয়েছে। তো ওইটাও একই জিনিস, কিন্তু শুধু কালার আলাদা। গ্রিন হচ্ছে যদি আমাকে প্রশ্ন করে যদি ঢুকানো হয়েছে, ব্লু হচ্ছে না, মানে প্রশ্ন না করে। এটা তাদের। হ্যাঁ, আর আচ্ছা, এখন যেহেতু বললেন, আর যেহেতু আমরা এক সপ্তাহের জন্য ছিলাম, খুব কম সময়ের জন্য ছিলাম, আমাদের এত সময় হয়নি মানে সবার সাথে ইন্টারঅ্যাক্ট করার। কিন্তু আমি যা দেখলাম, আমি যা মানে কথাবার্তা হলো ইসরায়েলিদের সাথে, আমি যখনই বলি যে আমি স্পেশালি আমার লাস্ট ডে যখন আমি টেল আভিভে ছিলাম যে হোটেলে, আমি যখন বলি যে এটা আমার প্রথমবার ইসরায়েল, বাট নট মাই লাস্ট, আর আমার খুব ভালো লাগলো। আর যখন আমি বলি যে আমি বলছি থ্যাংক গড যে আমি আসতে পারছি আমার কেনিয়ান পাসপোর্টের জন্য। আমার বাংলাদেশি পাসপোর্ট হলে আমি করতে পারতাম না। বলে আমি বলছি ও ইউ অরিজিনাল ফ্রম বাংলাদেশ, ওয়েলকাম টু ইসরায়েল। কারণ ওরা তো বাংলাদেশি পাকিস্তানি কারোর সাথে দেখা হয় নাই। আচ্ছা, আপনাকে একটা জিনিস প্রশ্ন, এই যে ইহুদিদের ঘৃণা, এরা কোনোদিন না ইসরায়েলে গিয়েছে না ইসরায়েল যেতে পারবে, কিন্তু এই ঘৃণাটা তার মানে কি আপনার বলতে শুধুমাত্র ধর্মীয় কারণেই ঘৃণা, আর কোনো কিছু আছে? শুধুমাত্র এই বাংলাদেশ মুসলমান বা বাংলাদেশিরা শুধু ধর্মীয় কারণে ঘৃণা করে, লেফটিস্টরা কেন ইসরায়েলকে অপছন্দ করে, এটা তো আমরা বুঝতে পারি। এটাও আমি বুঝি না আঙ্কেল। এটা হইতে পারে যে কারণ ইসরায়েল, কারণ ইহুদিরা যেখানে ওরা বিজনেস করতে ওরা সবসময় সাকসেসফুল, এটা পুরো হিংসার জন্য আমার কাছে, হিংসার জন্য, জাস্ট হিংসা, হিংসামের জন্য। আর আমি বলি আমি এটা খারাপ সময় যেতে পারে, আমি ইহুদিদের সাথে আমি মানে বসবাস করতে রাজি আছি, কিন্তু আরবিদের সাথে আমি বসবাস করতে আপনি ব্যক্তিগত হয় না। এটা আমার কথা বাদ দেন, আমি পরে আপনাকে একটা ভিডিও আমি শেয়ার করব। হ্যাঁ, আমরা তো নেক্সট আরো আপনাকে আবার অলরেডি অনেকে লিখছে যে আরো যেন পর্ব করা হয়, অনেকে লিখতেছে এখানে, দেখবেন। আচ্ছা, একজন আছে মানে একটা সৌদি জার্নালিস্ট নামে রওয়াফ সাইন নামে, তার একটা ভিডিও আছে, এটা অনেকে এটা মানে এটাকে সেন্সর করা আর মানে ব্লক করার চেষ্টা করতেছে। উনি পর্যন্ত বলছে যে ফিলিস্তিনদেরকে তোমাদের কোনো বেস নাই, তোমরা যা বলো মানে আরদুল মুকাদ্দাস মানে হোলি ল্যান্ড, এটা হচ্ছে ইসরায়েলিদের, এটা হচ্ছে ইহুদিদের। বলছে ইহুদিরা কে আরবিরা কে, আমরা আরবিরা হচ্ছে ইসমাইল বংশের আর ইহুদিরা হচ্ছে ইসহাক আলাইহিস সালামের বংশের তো এরা ছিল ভাই, তো আমরা বলতে গেলে আমরা কাজিনস। কিন্তু তো তোমরা ফিলিস্তিনিতে তোমাদের কি আছে? তোমরা যেখানেই পাড়া মারছো ওইখানে তোমরা ক্রাইম করছো, কুয়েতে করছো, তারপরে জর্ডানে করছো, এই যে ব্ল্যাক সেপ্টেম্বর যেটা বলা হয়। হ্যাঁ, ওরা যেখানে পাড়া মারছে। আর যেহেতু আমি এমনকি আঙ্কেল, এটা আমি কয়েক বছর আগে জানতে পারলাম, আমি এত মাঝে মাঝে হিস্ট্রি যেহেতু আমি করি, ঘাটাঘাটি করি, লেবাননের যে সিভিল ওয়ার যেটা হয়েছিল, এটা সব ফিলিস্তিনিরা করছে। লেবাননের সিভিল ওয়ার, তাই নাকি? সব ফিলিস্তিনিরা করছে। ওরে বাবা, এই জন্যই ওই মানে এই লেবানি সিরিয়ানরা এই জন্য ফিলিস্তিনিদের ঘৃণা করে, এই জন্য ঘৃণা করে এরা। এমনকি কুয়েতে যখন কুয়েতের শেখরা এই ফিলিস্তিনদেরকে মানে আশ্রয় দিছিল কুয়েত ইয়েতে, ঠিক আছে? যখন ইরাক যখন অ্যাটাক করছিল, যে সাদ্দাম যখন অ্যাটাক করলো কুয়েতে, তখন ইয়াসির আরাফাত সাদ্দামের গালে চুমা দিছে। অথচ কুয়েতে আশ্রয় নিয়েছে ফিলিস্তিনিরা। আর ফিলিস্তিনিরা কি করছে, তখন যুদ্ধের যত হয়েছে মানে ক্ষতি হয়েছে, সব ওরা চুরি করছে এখান থেকে। যখন কুয়েতের এরা জানতে পারছে, সব ফিলিস্তিনিদেরকে লাথি মেরে বের করে দিছে। হ্যাঁ, তো আমার প্রশ্ন হচ্ছে আমার দর্শকদের জন্য, আমরা পাকিস্তানের সাথে যদি সম্পর্ক রাখতে পারি এরা জেনোসাইড করার পরেও, কেন ইসরায়েলের সাথে না? হ্যাঁ, ইসরায়েলের আমাদেরকে আমরা যে করি না, ইসরায়েলদের সাথে মানে করি নাই, রিকগনাইজ করি না, রেকগনাইজ করে না এখন পর্যন্ত ইসরায়েলের আমাদের, এবং ওরা যে আমাদের প্রথম স্বাধীনতা স্বীকৃতি দিয়েছে সেটাও আমরা স্বীকৃতি দেই নাই।
হ্যাঁ, ওরা আমাদেরকে এখন পর্যন্ত কোনো ধমকায় নাই, কোনো ব্ল্যাকমেইল করে নাই, কোনো থ্রেট দেয়নি। আর ওরা শুধু মানে কি বলবো, ফকিরের মতো বইসা আছে কবে আমাদের সাথে হ্যান্ডশেক করবে। তাই তো। এমনকি যখন বাংলাদেশে যখন সাইক্লোন হয়েছিল, সব এই যে হিউম্যানিটেরিয়ান যত এইড আসলো সব ইনডিরেক্টলি ইসরায়েল দিছিল। তাই নাকি? ইনডিরেক্টলি ইসরায়েলের কাছ থেকে আসছে। হ্যাঁ, হ্যাঁ। আর এমনকি যত সেন্ট্রাল এশিয়ান দেশগুলো আছে যেমন আজারবাইজান, কাজাখস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, এরা তো এককালে ইউএসএসআর ছিল। এরা সব হচ্ছে মুসলিম মেজরিটি দেশ। মানে কমিউনিস্ট দেশ ছিল। এদের ইসরায়েলের সাথে এত ভালো যদি সম্পর্ক রাখতে পারে, আমরা কেন? আমরা কেন রাখতে পারবো? আর সবাই মনে করে যে আমেরিকা হচ্ছে ইসরায়েলের সবচেয়ে বেস্ট ফ্রেন্ড। আমি বলবো আমেরিকা ছাড়া ওদের সবচেয়ে বেস্ট ফ্রেন্ড হচ্ছে আজারবাইজান। তাই না? হ্যাঁ, আজারবাইজান ওই মুসলিম দেশ প্রথম যে তাকে স্বীকৃতি দিয়েছিল। না, মনে টার্কি। না, প্রথম মনে টার্কি মনে হয়। প্রথম টার্কি, আজারবাইজান। হ্যাঁ, কামাল আতাতুর্ক। ইন্টারেস্টিং। দেখছেন? আচ্ছা, আমরা এই যে আপনাকে ইন্টারাপ্ট করি কারণ আমাদের অনুষ্ঠান দীর্ঘ হয়ে গেল, আবার দর্শক বিরক্ত অনুভব করে। তো আমাদের অনুষ্ঠান প্রিয় দর্শক, আপনার সাথে এই আলোচনাই করবো যে ইসরায়েলকে কারা কারা স্বীকৃতি দিয়েছে, ইসরায়েলের আসলে বন্ধু কারা কারা, এটা নিয়ে আমরা একদিন আরেকটা পর্ব করবো যদি আপনি আমাদের দয়া করে একটু সময় দেন। আমি জানি আপনার সময় দেওয়া খুব কঠিন। আপনি এসেছেন, লিখেছে দেখেন যে আমাদের জানতেছে, অনেকে ব্যক্তিগত মেসেজ করেছে, দেখতেই পারতেছেন আমি সাইড লাইনে দেখার চেষ্টা করতেছি। এত মেসেজ এইখানে কয়টা, মানে ভয়ে, যেহেতু ইসরায়েল প্রসঙ্গ তো অনেকে ভয় পায়, সঙ্গে এখানে মেসেজের উপরে মেসেজ, যাতে আমরা বিষয়ভিত্তিক এবং অনেক প্রশ্ন করেছে এগুলো নিয়ে যাতে একদিন আপনাকে আবার আমরা ডাকি। আপনি আশা করি। আচ্ছা, আরো অ্যাড করতে চাই, আমাদের আবার বিষয়টাও বলা হলো ইসরায়েলের যাওয়ার আগে যে তোমার কোনো পয়সা দিতে হবে না, টিকেটের পয়সা না, খাবার পয়সা না। আঙ্কেল, আমি যা খাবার খাইছি খুবই মজার, এখানে খাবার ফ্রেশ খাবার খাইছি, ফ্রেশ একবারে। হ্যাঁ, একদম ফ্রেশ, মানে 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 ফ্রুটস আর ভেজিটেবল যা পাইলাম একদম ফ্রেশ। আমার মানে এরা সাংঘাতিক ওয়েলকামিং। এরা যখন শুনে যে প্রথমবার বলছে বলে তো ওয়েলকাম টু ইসরায়েল, আই হোপ ইউ হ্যাভ এ প্লেজেন্ট এক্সপেরিয়েন্স, তারপর বলে যে হোপ ইউ কাম অ্যাগেন, এটা বলে। তো আমি তো এইটাই আশা করি যে এব্রাহিম অ্যাকর্ড ফিউচারে যাতে বাংলাদেশ সই করে। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার আসবো আপনার। থ্যাংক ইউ। আমরা আবার শারজিল আনসারকে নিয়ে আবারও আসবো, কথা বলবো। সেদিন আমরা সুনির্দিষ্ট প্রশ্ন, আজকে প্রথম, তিনিও অপ্রস্তুত, আমিও অপ্রস্তুত, আর আমি আজকে অনেকটা অসুস্থ, আপনারা জানেন যে আমার পক্ষে অনেক। থ্যাংক ইউ ভেরি মাচ শারজিল আনসার, আবার আপনাকে আমরা পাবো বলে আশা করি। জি, ভালো থাকবেন। মানে জি, জয় বাংলা। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি বাংলা ভুলে যাননি, বাংলা জয় মনে রেখেছেন। জি, ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। আশা করি আপনাকে। আর আমি বলতে চাই আমাদের ইরানি বন্ধুদের জন্য বারায়ে আজাদি, ইনশাআল্লাহ তোমাদেরও স্বাধীন হবে। না, ইরানের কথা বলছি, ইরানের সাধারণ জনগণ যারা। হ্যাঁ, এরা যাতে এই ইসলামিস্ট জঙ্গিদের কাছ থেকে মুক্ত, এই যে মোল্লা মানে তেহরানের মোল্লাদের আয়াতুল্লাহদের কাছ থেকে। আপনি অ্যাপ্রিশিয়েট তাদের কাছে। জি, ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন, খুব ভালো। আবার দেখবেন, ভালো থাকবেন। জয় বাংলা। জয় বাংলা।